আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয় হলো মানব রচিত মতবাদের যুগকাষ্ঠে বাংলাদেশের গণমানুষ। মৌলিক বিষয় যদিও এটা হয়, পারিপার্শ্বিক বিষয় হলো জাতীয়তাবাদ এবং বর্জুয়া গণতন্ত্র। যুগে যুগে দেশে দেশে জাতীয়তাবাদী বা আঞ্চলিক জাতীয়তাবাদ নামক সংস্কৃতির মাধ্যমে বিশ্বে বিভিন্ন শাসক দেশ শাসন করেছে। চীনে বৌদ্ধ ধর্মের আলোকে দেশ শাসন করেছে স্টালিন। তার বৌদ্ধ ধর্মের জাতীয়তাবাদ তথা কথিত এক ধরনের নাস্তিক্যবাদ প্রতিষ্ঠার সংগ্রামে চীনে অন্যান্য জাতিগোষ্ঠী, খাস করে উইগুর মুসলিম জাতিগোষ্ঠীর লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। অন্যান্য ধর্মাবলম্বী বা জাতিগোষ্ঠীর লক্ষ লক্ষ লোকজনকে হত্যা করা হয়েছে। একইভাবে সৈনিক জাতীয়তাবাদের প্রবক্তা চেঙ্গিস খান উপমহাদেশের লাখো লাখো কোটি কোটি মানুষকে হত্যা করেছে। মুসলিনী একই কাজ করেছে। খ্রিস্টান জাতীয়তাবাদের প্রবক্তা অ্যাডওয়ার্ড হিটলার, জার্মানির চ্যান্সেলর, সে সেনাবাহিনী থেকে এসেছে। সেও ইহুদি ঘরানার ইহুদি নিধনের নামে বিশ্ব থেকে হাজার হাজার লাখ লাখ ইহুদিকে হত্যা করেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল খলনায়কও ছিল এই অ্যাডওয়ার্ড হিটলার। একইভাবে উপমহাদেশে জাতীয়তাবাদের প্রবক্তা সর্বপ্রথম পূর্ব এবং পাকিস্তান একত্রিত পাকিস্তানের 47 পরবর্তী অবস্থায় ফিল্ড মার্শাল আইয়ুব খান, সেও সেনাবাহিনী থেকে এসেছিল। জাতীয়তাবাদী ভাবধারার এক ধরনের মুসলিম জাতীয়তাবাদী ভাবধারার, তবে সেটা ইসলামী শাসন বা শরিয়া ভিত্তিক শাসন নয়। এই জাতীয়তাবাদী আন্দোলনের কারণেই তারা ভাষাভিত্তিক, উর্দু ভাষা ভিত্তিক তাদের জাতীয়তাবাদের ব্যাখ্যা ছিল, যার জন্যে বাংলা ভাষাভাষী বা অন্য ভাষাভাষী মুসলমানদেরকে তারা শত্রু ভাবত এবং পাওয়ারের ক্ষমতার যাবতীয় কর্মকাণ্ডে বাংলা ভাষাভাষী তথা তৎকালীন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের বা তার পশ্চিম পাকিস্তান ও অন্যান্য ভাষার যারা জনগণ ছিল তাদের উপরে নানা অত্যাচার নির্যাতন চালিয়েছিল। এমনকি এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়ে ভাষার কারণেই মানুষ আরেকটা স্বাধীন রাষ্ট্র লাভ করে। তার সূত্র হয়েছিল সর্বপ্রথম আপনার উর্দু ভাষা হবে না, বাংলা ভাষা হবে। বাঙালিদের অফিসিয়াল এবং দেশের ভাষা হবে উর্দু। পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু। বাংলা বা অন্যান্য ভাষাগুলো থাকবে অবহেলিত, যার জন্য 1952 সালে সালাম বরকত রফিক শাহাদাত বরণ করেছে। এইভাবে আমরা জাতীয়তাবাদী খলনায়কদের যে সমস্ত চরিত্র বা কর্মকাণ্ড দেখতে পাচ্ছি, কোনোটাই আদর্শগত দিক থেকে তো ঠিক নয়। একদিকে তারা ছিল স্বৈরাচার, আবার অনেকেই বর্জুয়া গণতান্ত্রিক ধারার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বা রূপকারও ছিল। তারা যদিও অনেকেই তেমন কোনো একটা স্বৈরাচার হয়নি, তবুও বাংলাদেশে 81 পরবর্তী থেকে 91 পর্যন্ত একজন স্বৈর সরকার, সেও জাতীয়তাবাদী আদর্শে আঞ্চলিক জাতীয়তাবাদে বিশ্বাসী ছিল হোসেন মোহাম্মদ এরশাদ, সেই সর্বশেষ স্বৈর সরকারে রূপান্তরিত হয়। এইভাবে যুগে যুগে দেশে দেশে আঞ্চলিক জাতীয়তাবাদের মাধ্যমে তারা বিশ্বে বিভিন্ন রকমের অপকীর্তি রেখে গেছে। ঠিক অন্যান্য যারা সামরিক থেকে পরবর্তীতে বেসামরিক উর্দি পরে পোশাক পরে তারা শাসন করেছে, সেগুলো তেমন একটা সুখকর নয়। কারো হয়তো ব্যক্তির নৈতিকতা আদর্শের কারণে অনেকটা ভালো ছিল। তারা বিভিন্ন রকমের বর্জুয়া গণতান্ত্রিক ধারার বিভিন্ন রফা দফা জনগণের মাঝে বা বিভিন্ন কৃষি বিপ্লব ভিত্তিক ভাবধারা দিতে চেয়েছিল।
তো এই ধরনের জাতীয়তাবাদী শক্তিগুলো একসময় ফেসিবাদ বা স্বৈরাচারের রূপ নেয়, যেমনি স্বৈরাচারের রূপ নিয়েছে সেই সেনাবাহিনী থেকে আসত কর্নেল মুয়াম্মার গাদ্দাফি লিবিয়া। একইভাবে সমাজতন্ত্র কায়েম করেছিল ফিডেল ক্যাস্ট্রো কিউবার, সেও সেনাবাহিনী থেকে এসেছিল। আরেকজন এসেছিল ইরাকের সাদ্দাম হোসেন, সেও সামরিক বাহিনী থেকে এসেছিল। সে কত হাজার হাজার কুর্দি বিদ্রোহীদেরকে নির্বিচারে হত্যা করেছে বিশ্ববাসী জানে। আমার মূল প্রতিপাদ্য বিষয় হলো আঞ্চলিক জাতীয়তাবাদ বা বর্জুয়া গণতান্ত্রিক শক্তি কোনোটাই বিশ্বের কোনো মানুষের জন্য কল্যাণকর নয়, হিতকর নয়, বা সমাজতান্ত্রিক ব্যবস্থাও হিতকর নয়। মানুষকে মানুষের গোলামে বানিয়ে দেয়। একজন মানুষ সারা জীবন তার শুধুমাত্র রুটি রোজগার ফ্যাটের জন্যই করে থাকে, তার জীবন নির্বাহ করার জন্য। তার একজন আত্মীয় আসলেও তাকে সরকার থেকে ওই দিনের খাবার চেয়ে নিতে হয়। একইভাবে তার ব্যক্তিগত জীবন বলতে কিছুই থাকে না, সরকারের কাছে দায়বদ্ধ থাকে। একইভাবে এই সমাজতন্ত্র মানুষকে উলুর বলদে পরিণত করে, মানুষ থেকে অতিরিক্ত পরিশ্রম আদায় করে নেয়। রাষ্ট্র অনেক বেশি ধনী বা পয়সা হয়, কিন্তু মানুষ তিলে তিলে নিষ্পেষিত হয়ে এই সমাজতন্ত্রের জাতাকলে একসময় মৃত্যুবরণ করে। এখানে একবার প্রবেশ করলে এখান থেকে মুক্তির আর কোনো পথ থাকে না। তাই সমাজতান্ত্রিক জাতীয়তাবাদও মানুষের জন্য, জনগণের জন্য, দেশের জন্য ক্ষতিকারক। বর্জুয়া গণতন্ত্রের কথা আমি আমার অনেকগুলো আপনার আলোচনা করেছি। তা তো মানুষের রচিত মতবাদ কোনো সময় মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। একইভাবে বাংলাদেশেও জাতীয়তাবাদী শক্তিগুলো বেশ কয়েকবার ক্ষমতায় এসেছিল, কিন্তু মানুষকে এমন কোনো শান্তি সুখ দেখাতে পারেনি যাতে করে মানুষ বারবার ওই জাতীয়তাবাদের দিকে দাবিতে হবে। বরং একের থেকে অন্য ক্ষমতা কাড়াকাড়ি বা ছিনিয়ে নিয়ে গিয়ে বা বর্জুয়া গণতান্ত্রিক ধারার মাধ্যমে ক্ষমতার পালা বদলে কোনো বাঙালি জাতীয়তাবাদী শক্তি, যা 1996 থেকে 2001 এবং 2008 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে কত বড় জুলুম, জালিম, পেশিবাদ, গুম হত্যাকারী, দেশের সম্পদ লুণ্ঠন পাচারকারী মানুষ মনে করেনি পুরো একটা বাংলাদেশকেই জিন্দান বা জেলখানায় রূপান্তর করেছিল, সর্বশেষ পালিয়ে যান বাঁচিয়েছে। তা আমি জাতীয়তাবাদী আদর্শগুলোর এতক্ষণ পর্যন্ত ধারণা, লোকজনের চালচলন তুলে ধরেছি। প্রকৃতপক্ষে যেখানে মুসলমান আছে, যেই রাষ্ট্রে, বাংলাদেশের কথাই বলবো, আমার দেশ যেহেতু বাংলাদেশ 95% মুসলমানের দেশে, ইসলাম গ্রহণযোগ্য। ইসলাম দুনিয়া এবং আখিরাতে দুদিকেই মুক্তি। ইসলাম যদি কোনো দেশে প্রতিষ্ঠিত হয়, সে দেশে মানুষ আর গরিব থাকে না। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে ইসলামী সমতা আইন দেশকে সুখী, সমৃদ্ধিশালী এবং উন্নত করে ফেলে। তাই আঞ্চলিক জাতীয়তাবাদ, বর্জুয়া গণতন্ত্র এবং অন্যান্য কুফরি মতবাদকে বাদ দেওয়ার জন্য, আগামীর বাংলাদেশ গড়ার জন্য ইসলাম এবং মুসলমান, ইসলামী শরিয়া, কোরআন সুন্নাহর আলোকে যারা কাজ করবে তাদের পক্ষে গণরায়, ভোট এবং তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য সর্বপক্ষের প্রচেষ্টা আমরা যারা মুসলমান আছি তাদেরকেই চালিয়ে যেতে হবে। এখন থেকে কাজ করে যান। ইনশাল্লাহ আগামীর সূর্য উদয়ের জন্য জনগণের কাছে দ্বারা দ্বারা গিয়ে ভোট চান। ইনশাল্লাহ দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আমরা দেখে যেতে পারবো। ইসলাম প্রতিষ্ঠিত হতে হলে দুনিয়ার জীবনে সবাই কল্যাণ এবং সুখে থাকবে, আখিরাতের জীবনেও মানুষ শান্তি এবং সুখে থাকবে। আসসালামু আলাইকুম।